আচ্ছা তালেব ভাই ওখানে আপনাদের রেকর্ডারটা ওপেন করে দিচ্ছে, সমস্যা নাই, ঠিক আছে। আর লিড জেনারেশনের ক্ষেত্রে কিন্তু মূলত সবচেয়ে কিন্তু ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কিন্তু লিঙ্কডইন। লিঙ্কডইন ছাড়া কিন্তু কোনোভাবে বের করা সম্ভব না লিড, ঠিক আছে। এবং B2B লিড জেনারেশনের ক্ষেত্রে লিঙ্কডইনটা হচ্ছে মেইন ফোকাস করে। সো আচ্ছা যাই হোক, আমরা তাহলে একটু লিঙ্কডইন পার্টের দিকে যাই। সো লিঙ্কডইন দিয়ে কিন্তু আমাদের কিন্তু মার্কেট পেজের বাইরে থেকে কিন্তু ক্লায়েন্ট নিয়ে আসতে হবে, এটা ফার্স্ট অফ অল আমি বলে রাখলাম, ঠিক আছে। সো এটা দিয়ে মূলত আমাদের শুরু। আচ্ছা লিঙ্কডইন, তাহলে ভাই নয়েজ আসতেছে মনে হয় আপনার এখান থেকে। Okay. আচ্ছা লিঙ্কডইন কারা ইউজ করে এটা কি জানেন কেউ? লিঙ্কডইন কাদের জন্য ইউজ হয়ে থাকে এটা কারো জানা আছে বা আইডিয়া আছে? লিঙ্কডইন কেউ বলতে পারবেন লিঙ্কডইন কারা ইউজ করে? হ্যাঁ, প্রফেশনাল ব্যক্তি কারা? প্রফেশনাল ব্যক্তিগুলো কারা? ওকে, গুড। আর নেই কোনো, আর কেউ মতামত? ওকে, না না শুরু করলাম আপনি। ওকে, লিঙ্কডইনে যদি যাই। সো আচ্ছা আমরা কিন্তু লিঙ্কডইন থেকে কিন্তু মূলত কর্পোরেট পারসনদের খুঁজে বের করব যে আমাদের যারা টার্গেটেড পারসন। আর লিঙ্কডইনটা ইউজ করে থাকে মূলত কর্পোরেট পারসনরাই ইউজ করে থাকে। যে কোনো কোম্পানির সিইও হোক বা যে কোনো কোম্পানি আছে, তাদের প্রত্যেকেরই কিন্তু লিঙ্কডইন প্রোফাইল আছে। আমরা যেরকম ফেসবুক চালাইতে অভ্যস্ত, কিন্তু বাইরের দেশে কিন্তু ফেসবুক চালায় না অতটা, ওরা কিন্তু লিঙ্কডইন বা ইনস্টাগ্রাম আদার্স সোশ্যাল মিডিয়া ইউজ করে। কিন্তু বেশিরভাগটা যারা কর্পোরেট পারসন তারা মূলত লিঙ্কডইনটাই তারা ইউজ করে থাকে। আর লিঙ্কডইনটা কিন্তু ফেসবুকের মতো না, ঠিক আছে, যে আকাশের চাঁদ দেখলাম এই ধরনের কিন্তু পোস্ট দেওয়া যাবে না। ওখানে কিন্তু আপনার সার্ভিস রিলেটেড বা আপনার ওয়ার্ক রিলেটেডই কিন্তু পোস্ট হয়ে থাকে, দেন আদার্স কিন্তু কেউ কিন্তু তার নিজের বা বলতে গেলে যে হাস্যকর পোস্ট এরকম কোনো কিছুই দেয় না, ঠিক আছে। তো আর লিঙ্ক, হ্যাঁ এগুলা কখনো হয় না। তো এখানে আপনার কর্পোরেট লেভেলের পার্সনদের একটা অফিসিয়ালি পোস্ট বা আপনার নিজের এক্সপিরিয়েন্স গুলা, কাজের এক্সপিরিয়েন্স গুলো এগুলা লিঙ্কডইনে শো হয়ে থাকে। আর লিঙ্কডইনে কিন্তু মূলত দেখতে গেলে যে হকার টাইপের লোকজন কিন্তু থাকে না, এখানে সবাই কর্পোরেট লেভেলের পার্সনরাই কিন্তু থাকে। এবং কর্পোরেট লেভেলের পার্সনদের যদি ইনফরমেশন দিতে চান আপনাকে লিঙ্কডইনে যাইতে হবে এবং লিঙ্কডইনকেই টার্গেট করতে হবে মূলত। সো এখন আমরা যদি আসি যে আমাদের সার্ভিস, আমরা তো লিড জেনারেশন কাজ করতেছি তাই না, লিড জেনারেশন। সো এখন লিড জেনারেশন কি, টার্গেটেড লিড জেনারেশন বা টার্গেটেড B2B লিড জেনারেশন, এটা কি বলা হচ্ছে? টার্গেট করে একটা পারসনকে কিন্তু খুঁজে বের করা হচ্ছে, তাই না? একটা পারসনকে খুঁজে বের করা হচ্ছে। সো এখন আমাদের সার্ভিস কি লিড জেনারেশন। লিড জেনারেশনের ভিতরে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন কোম্পানির সিইও কিন্তু খুঁজে দিই, তাই না? বিভিন্ন কোম্পানির পারসনকে খুঁজে বের করি, বিভিন্ন পারসনকে খুঁজে বের করে বায়ারকে দিই। আসলে আমরা কি কখনো ভাবছি যে বায়ার আমাদেরকে আইটি একটা কোম্পানির বা ওয়েব হোস্টিং কোম্পানি বা যে কোনো হোলসেল কোম্পানির ইনফরমেশন নিয়ে বায়ার কি করতেছে, এটা কি কখনো আমরা থিঙ্কিং করছি? কখনো কিন্তু থিঙ্কিং করি নাই। বায়ার কিন্তু এটা নিয়ে কিন্তু মূলত বসে থাকে না। বায়ার এটা নিয়ে তাদের সাথে কন্টাক্ট করে, তাদের সার্ভিস গুলাকে সেল করে কিন্তু, ঠিক আছে, সার্ভিস সেল করে মূলত। সো এখন আমাদের যে সার্ভিস, আমরাও কিন্তু এরকম টার্গেট করে কিন্তু আমরা আমাদের সার্ভিস কিন্তু সেল করতে পারি তাদের কাছে। তাহলে কিভাবে আমরা সার্ভিস আমাদের সেল করতে পারি, এটা নিয়ে যদি আপনাদের সঙ্গে একটু ডিসকাস করি। আচ্ছা এখন আপনাকে যদি বলা হয় যে আচ্ছা এই ব্যাচটা কি দিনাজপুর? ওকে, ঠাকুরগাঁও। আচ্ছা ঠাকুরগাঁয়ে তো অনেক অটো রাইস মিল আছে তাই না? আপনাদেরকে যদি ইজিলি ভাবে বুঝাই দিই যে ঠাকুরগাঁয়ে কিন্তু অনেক অটো রাইস মিল আছে। আচ্ছা এই অটো রাইস মিলের যে চালগুলা তৈরি করে তাই না, চাল, চাল হোক বা গম হোক, অটো রাইস মিল। আচ্ছা এই চালগুলা অটো রাইস মিল থেকে কারাই কিনে? এটা কখনো থিঙ্কিং করছে যে কারাই কিনে এই চালটা? দিল। তাহলে একটা অটো রাইস মিলের টার্গেটেড পারসন কারা? ওকে ঠিক আছে। তাহলে একটা ঔষধ কোম্পানিকে যদি যায়, একটা কোম্পানি ঔষধ উৎপাদন করে, তাহলে তাদের হচ্ছে টার্গেটেড পারসন কারা?
আচ্ছা, আপনার আইডিয়া অনেক ধন্যবাদ। সো আচ্ছা, একটা অটো রাইস মিলের টার্গেটেড পার্সন হচ্ছে যারা হোলসেল বিজনেস করে চালে, তাই না? ফার্স্ট একটা হোলসেল কোম্পানি, তারাই হচ্ছে মূলত অটো রাইস মিলের টার্গেটেড পার্সন। একটা ঔষধ কোম্পানি হচ্ছে সব কোম্পানিগুলো তাদের হচ্ছে টার্গেটেড পার্সন। আচ্ছা, এখানে আপনাদের ঠাকুরগাঁও ধরে নেন একটা অটো রাইস মিল আছে, সেই অটো রাইস মিলের বিজনেসটা হচ্ছে ঠাকুরগাঁয়ের ভিতরে, তাই না? ঠাকুরগাঁয়ের ভিতরে, সেই ঠাকুরগাঁও, এখন ঠাকুরগাঁয়ের ভিতরে সে হচ্ছে তার বিভিন্ন যে হোলসেলার আছে যা হচ্ছে পাইকারি ভাবে কিনে নেয় একবারে আড়তদার বা আড়তদার যাদেরকে বলা হয় বাংলাদেশে, যেটাকে বলা হয় যে আড়তদার, তাই না? আড়তদার বলা হয়। সো এই আড়তদাররা কিনে নেয়, সেখান থেকে কারা কিনে? খুচরা বিক্রেতারা কিনে। তাহলে আমরা যদি এখন ওই ঠাকুরগাঁয়ের ভিতরে যে পার্সন গুলো আছে, ঠাকুরগাঁয়ের ভিতরে এখন তো অটো রাইস মিল আছে, সো আমরা যদি এই অটো রাইস মিলকে যদি বলি যে আচ্ছা ধরো তুমি হচ্ছে ঠাকুরগাঁয়ের ভিতরে বিজনেস করতেছো, তোমার চালটাকে, তোমার কোম্পানির চালটাকে আমি হচ্ছে বগুড়ার কিছু হোলসেল কোম্পানি আছে তাদের কাছে তোমার সেল করে দেওয়ার জন্য আমি তোমাকে সাহায্য করতে পারি। তাহলে এর বিনিময়ে তোমাকে আমি যদি 2 জন বা 3 জন যদি আড়তদারের ইনফরমেশন বা তাদের সাথে যদি আপনার কন্টাক্ট করে দিই, তাহলে এর বিনিময়ে তুমি আমাকে কিছু পেমেন্ট করবা। সো তাহলে কি আমি তাহলে তখন কি করলাম, বগুড়ার যেগুলো আড়তদারের ইনফরমেশন আছে সে আড়তদারের ইনফরমেশন নিয়ে তাদের সঙ্গে কন্টাক্ট করে ওখান থেকে 3 জন আমি পটেনশিয়াল কাস্টমার পাইলাম, তাই না? এই 3 জন পটেনশিয়াল কাস্টমার কি করলাম, যে ঠাকুরগাঁয়ের যে অটো রাইস মিলটা আছে তাকে আমি ওই ইনফরমেশন গুলো দিলাম যে তুমি এদের সাথে কন্টাক্ট করে তুমি তোমার বিজনেসটা বগুড়াতে গ্রো আপ করতে পারো। তাহলে মাঝখান থেকে কি করলাম, আমি তাদের সাথে কমিউনিকেশনটা করে দিলাম বা তাদের সঙ্গে তাদের ইনফরমেশন কালেক্ট করে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিলাম এবং মাঝখান থেকে আমি কিছু কিন্তু পেমেন্ট নিলাম, তাই না? তাহলে এইভাবে যদি আমরা যদি লিঙ্কডইনে আমাদের টার্গেটেড পারসন যদি খুঁজে বের করে যদি আমি যদি তাদেরকে যদি তাদেরকে যদি আমি যদি মেসেজ করি বা তাদেরকে যদি আমি যদি ইমেল করি, তাহলে কিন্তু আমি কিন্তু আমার সার্ভিসটা কিন্তু গ্রো আপ করতে পারতেছি না। সো তাহলে এখন আমাকে কিন্তু থিংকিংটা মেইন বিষয়, যে আমাকে কিন্তু টার্গেটেড পারসন কারা তাদেরকে কিন্তু খুঁজে বের করতে হবে, তাই না? সো আরো যদি আপনাকে ইজিলি ভাবে যদি বলি যে আচ্ছা, নিউ ইয়র্ক শহরে অনেকগুলা আপনার খেলনার দোকান আছে, তাই না? খেলনার দোকান আছে। সো একটা ব্যাংক প্রতিষ্ঠান, সে হচ্ছে একজন লোন সেক্টরে চাকরি করে, তাহলে সে লোন ডিপার্টমেন্টে চাকরি করে, তাহলে কাদের লোন দিবে? বিভিন্ন বিজনেস বা স্টোরদের সেই কোম্পানি সেই ব্যাংকটা লোন দিয়ে থাকে। তাহলে তার টার্গেটেড কোম্পানি কি হচ্ছে, যে ওই সব খেলনা বা প্রোডাক্টের যারা হচ্ছে মূলত যারা স্টোর আছে তারা কিন্তু তার টার্গেটেড, তাই না? সেখান থেকে যদি আপনি যদি তার টার্গেটেড কিছু পার্সনকে খুঁজে যদি ব্যাংক পার্সনকে দেন, তাহলে সেখান থেকেও কিন্তু আপনি অ্যামাউন্ট পাচ্ছেন না? তাহলে মেইন হচ্ছে যে আমরা সার্ভিসটা কার কাছে আমাদের সার্ভিসটা সেল করব, তাকে আমাদের থিংকিং করতে হবে। থিংকিং করে তাদেরকে যদি আমরা লিঙ্কডইন থেকে যদি তাদেরকে আমি মেসেজ করি, তাহলেও আমি আমার সার্ভিসটা সেল করতে পারবো। এই আইডিয়ার যদি আপনারা যদি ফলো আপ করেন, আমার মনে হয় যে আপনাদেরকে ফাইবারে কাজ করতে হবে না, আপনারা লিঙ্কডইন থেকেই কাজ নিয়ে আসতে পারবেন। আইডিয়াটা কেউ ফলো করে না, যে আমি অনেককে বলছি যারা ফলো করছে তারা অনেক ভালোভাবে মার্কেট পেজের বাইরে থেকে কাজ পাইছে, এবং মার্কেট পেজের বাইরে থেকে একটা ক্লায়েন্টকে নিয়ে আসা মানে ওই ক্লায়েন্ট আপনার কাছে যাবে না, ওই ক্লায়েন্ট আপনার কাছে, ওই ক্লায়েন্ট আপনার। সো এখন বলতে পারেন যে ভাইয়া তাহলে তো এখন আমাদেরকে মার্কেট পেজে বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে আসলাম, কিন্তু বাই দ্য ওয়ে তাহলে আমাকে পেমেন্ট আমরা কিসে নেব? যেহেতু বায়ার পেমেন্ট করতে চাচ্ছে, যে তোমার পেপাল নাই। হ্যাঁ, পেপাল যদি না থাকে তাহলে ওয়েস্টার্ন ইউনিয়নের পেমেন্ট নেন, ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে যদি না হয়, তাহলে যদি এগুলোতে যদি না করে বায়ার রাজি হয়, তাহলে তাকে আপনি ফাইবারে নিয়ে আসেন, ফাইবারে নিয়ে তার সাথে কাজ করেন, ফাইবারে কাজ করেন। সো দেন তারপরে যদি, 1 মিনিট আমি কথাটা শেষ করে দিই ভাইয়া, আমি কথাটা শেষ করে দিই। সো দেন তারপরেও যদি বায়ার যদি বলে যে ফাইবারে, সো বায়ারের সঙ্গে আপনি এইভাবে বায়ারকে আপনাকে এমন ভাবে আপনাদের কিন্তু বলে দিচ্ছি যে বায়ারকে হ্যান্ডেলিং করতে হবে, তাই না? সো বায়ারকে যদি আপনি যদি হ্যান্ডেলিং করেন, যে বায়ারকে বলেন যে সো আপনার আমার ভিতরে একটা ট্রাস্টেড চলে আসুক, এর জন্য আমরা ফাইবারে দুই একটা প্রজেক্ট করি, দেন তারপর আমরা মার্কেট পেজের বাইরে কাজ করব। এইভাবেও আপনি বায়ারকে মার্কেট পেজের বাইরে ভিতরে নিয়ে আসতে পারবেন, আপনি মার্কেট পেজের ভিতরে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার টার্গেটেড পারসন। এখন টার্গেটেড পারসন আপনাকে খুঁজতে হবে। সো আপনি কিভাবে খুঁজবেন বা তাদেরকে কিভাবে মেসেজ করবেন এ টু জেড আমি দেখাই দিব। দেন আরো কিছু ওয়ে আছে যে ওয়ে এর মাধ্যমে আপনি মার্কেট পেজের বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে আসতে পারবেন। ওকে ভাই, আপনার কোশ্চেনটা বলেন। ভাই কোশ্চেনটা বলেন। ভাই শুনতে পাচ্ছেন আমাকে? কাদের ভাই?
আইডেন্টিফাই কিভাবে করবে, এখন আইডেন্টিফাই কিভাবে করবে, আইডেন্টিফাই কিভাবে করবেন, এটা হচ্ছে মূলত বললামই তো, আপনার থিঙ্কিং করতে হবে। যেরকম আপনাকে আমি বুঝাই দিলাম যে একটা অটো রাইস মিল থেকে কারাই চাল কিনে, আসলে আপনি কোন প্রোডাক্ট নিয়ে বা কোন সার্ভিসটা নিয়ে এখন দিতে যাচ্ছেন, সেটা মূলত থিঙ্কিং করতে হবে যে এইটার সার্ভিস এইটা এই পার্সনটা নিবে, ঠিক আছে, এইটার সার্ভিস এই পার্সনটা নিবে। সো আপন যদি আপনাকে যদি আমি আরো যদি বলি যে আচ্ছা, আহ, আচ্ছা, হোম ক্লিনার, হোম ক্লিনার নিয়ে যদি আপনার সাথে ডিসকাস করি, হোম ক্লিনার কারা, হোম ক্লিনার সার্ভিস কারাই নিবে বলেন তো? হুম, ওকে, তাহলে একজন হোম ক্লিনারের পোটেনশিয়াল কারা, যাদের বাড়িটা নোংরা বা যাদের বাড়ি পরিষ্কার করতে হবে, তারা কিন্তু একজন হোম ক্লিনারের পোটেনশিয়াল কাস্টমার, তাই না? একই অপরের দুইজন পোটেনশিয়াল কাস্টমার, এইগুলাকে আপনাকে খুঁজে ওই পার্সনের কাছে আপনাকে সেল করতে হবে। তাহলে যখন আপনি সেল করবেন, সেখান থেকে আপনি একটা অ্যামাউন্ট পাচ্ছেন। আচ্ছা, বায়ার যে আপনার কাছে লিড নিচ্ছে, সেই লিড গুলো কি কারণে নিচ্ছে? সে কিন্তু এই সব টার্গেটেড পার্সনকে সে কিন্তু মেসেজ করবে, করে হয়তো বা তার সার্ভিসটা সেল করবে, তাই না? তার সার্ভিসটা সে ওদের কাছে সেল করবে। এটাই মূলত আপনাকে থিঙ্কিং করতে হবে যে আমার হচ্ছে যে চাল, চাল কে কিনবে, এটা আপনাকে থিঙ্কিং করতে হবে, এবং এই থিঙ্কিং করে তাদেরকে আপনাকে অফার করতে হবে। সো দুইটা পার্সনকে যখন আপনি অফার করবেন, তখন কিন্তু আপনি কিন্তু সার্ভিসটা সেল করতে পারতেছেন। জি বলেন। হ্যাঁ, 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 এইরকম বিষয়টা। কারণ লিড জেনারেশন তো এটাই মধ্যস্থতা, আপনি কিন্তু একজন মধ্যস্থতা হিসেবে কাজ করতেছেন, তাই না? আপনি লিড কালেক্ট করতেছেন, আরেকজনকে দিচ্ছেন, ওই পার্সন এখন কি করতেছে সেটা ওই পার্সনের ব্যক্তিগত বিষয়, তাই না? কিন্তু আপনাকে সেলসটা গ্রো আপ করে দিতে হচ্ছে। তাহলে আপনাকে যদি আরো যদি ইজিলি ভাবে বলে দিই যে আচ্ছা, বাংলাদেশে কিন্তু অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তাই না? অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে। এই গার্মেন্টস ফ্যাক্টরি যখন তৈরি করতে যায়, তখন কি সে সাথে সাথে বায়ার পায়? সাথে সাথে কিন্তু বায়ার পায় না। তখন সে কি করে, তার যে গার্মেন্টস ফ্যাক্টরি বা তার যে প্রোডাক্ট গুলো আছে, এইগুলা নিয়ে সে কিন্তু বাইরের দেশে কিন্তু মার্কেটিং করে। মার্কেটিং করে কিভাবে? সে কি যায় কি মাইক দিয়ে বলে? মাইক দিয়ে কিন্তু বলে না। তাহলে সে কিভাবে করে? তারা ইমেইলের মাধ্যমে তাদেরকে ইমেইল করে, তাই না? ইমেইল করে সেখান থেকে কিন্তু বায়ার নিয়ে আসে। নিয়ে আসার পরে তাদের সঙ্গে ডিল হয়, ডিল হওয়ার পরে তারা কিন্তু তাদের গার্মেন্টস এর প্রোডাক্টটা কিন্তু সেল করতে পারে, তাই না? সো এটাই আপনাকে থিংকিং করতে হবে যে আসলে আপনি কাদের সাথে কাদের চুক্তিবদ্ধ করে দিলেন। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। হুম।
না না, এরকম কোনো সোর্স নাই, এরকম কোনো সোর্স নাই। এরকম মেইন সোর্স হচ্ছে আপনাকে ক্যাম্পিং, ক্যাম্পিং ছাড়া কোনো সোর্স নাই। এখন আপনি যেটা বললেন সেটা হচ্ছে মূলত রিয়েল এস্টেটের পার্ট, রিয়েল এস্টেটের পার্ট ওটা আলাদা আরেকটা পার্ট, ঠিক আছে। তো ওই পার্টে আমরা না যাই, দেন আমরা এই পার্টটাই কমপ্লিট করি। আচ্ছা এক মিনিট, এটা আমি ক্লাস করতেছি, ক্লাস করছি, দাও ক্লাস করছি রে। আরে ওটা ছুঁয়ে দাও ওটা। ভাইয়া এখন একটা জিনিস কি, সময়টা এখন শর্ট, ঠিক আছে। সময় শর্টের ভিতরে যতটুকু করা যায় এটুকু আমি চেষ্টা করব, ঠিক আছে। কারণ একটা পোর্টফোলিও তৈরি করতে গেলে পোর্টফোলিওর একটা ওয়ে আমি দেখাই দিব না, যে সিম্পল ভাবে একটা পোর্টফোলিও কিভাবে তৈরি করবেন। দেন আপনি চাইলে একটু গুগলে বা ইউটিউবে সার্চ দিয়ে হলেও আপনি দুই একটা পোর্টফোলিও মডেল দেখে আপনি তৈরি করতে পারবেন। বাই দ্য ওয়ে এটাতে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। সো ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসগুলোতে যাই, যে আমাদের মেইন ফোকাসটা। সো এখন মেইনলি ফোকাস যে আপনারা যেহেতু টার্গেট করতেছেন, এই যে মেসেজিং করতেছেন, এই মেসেজিং বিষয়টা হচ্ছে অনেক বেস্ট একটা। আপনি যদি টার্গেট করেন যে 1000 পার্সনকে মেসেজ করবেন, আপনার টার্গেটেড পার্সন যাদের কাছে আপনি আপনার সার্ভিসটা সেল করবেন, ঠিক আছে। সো এইসব পার্সনদের কাছে আপনি 1000 পার্সনের ভিতরে যদি আপনি 1000 পার্সনকে যদি মেসেজ করেন, তাহলে মিনিমাম মিনিমাম 10 থেকে 20টা কিন্তু পার্সন আপনাকে কিন্তু ফিডব্যাক দিবে, যে নক করবে, তাই না। সেখান থেকে 20টা থেকে কিন্তু আমি ফিল্টার করে কিন্তু দুইজনের কাজ কিন্তু নিতে পারবো, এটা কিন্তু অনায়াসে একটা টার্গেটেড। সো এটা হচ্ছে, এই পরিশ্রমটা কেউ করে না, এই পরিশ্রমটা কিন্তু করে না। যে আপনাদেরকে আরো একটা ওয়ে দেই, যে ওয়েটা হচ্ছে, আচ্ছা আমরা একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আপনাকে যদি আমি একটা উদাহরণ দিই, যে আমরা একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তাহলে সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই সার্ভিসটা কারাই কিনবে? এটা কি জানেন আপনারা, এই সার্ভিসটা কারাই কিনবে বা কারাই কিনতে আগ্রহ? এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজার ম্যানেজার এই সার্ভিসটা আমাদের কাছে কে কিনবে, এটা কি আমরা জানি? এইটা কিন্তু আমরা জানি না, যেটা আমাদেরকে টার্গেট করতে হবে। আচ্ছা আপনাকে এখন টার্গেট করার জন্য আপনাকে যেটা মূলত যেটা ভাবতে হবে, যে আচ্ছা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের ভিতরে যেমন হচ্ছে আমার একটা পেজ আছে, তাই না। আমার একটা পেজ আছে যাতে হচ্ছে আমি গত বছর একটা পোস্ট করছি বা 6 মাস আগে পোস্ট করছি। দেন আমার পোস্টটা আমি পেজে আমি অ্যাক্টিভিটি না, আমার পেজে লাইক আছে মোটামুটি ভালো, কিন্তু আমি পেজে তেমন অ্যাক্টিভ না। 2 মাস 3 মাস বা 6 মাস, মিনিমাম 6 মান্থ, 6 মান্থ যেসব পেজ পোস্ট করে নাই, সেসব পেজকে যদি আমি যদি টার্গেট করি ফেসবুকে, আমার টার্গেট নিচ দিয়ে যদি টার্গেট টার্গেট করি, দিয়ে যদি ওখান থেকে যদি আমি যদি 100 বা 1000 সোশ্যাল মিডিয়া পেজের যদি ইনফরমেশন কালেক্ট করি, যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া পেজের নাম, সোশ্যাল মিডিয়ার যে ইমেল অ্যাড্রেসটা থাকে সেই ইমেল অ্যাড্রেস এবং অর্ডার লিঙ্ক নিয়ে আমি যদি এগুলো কালেক্ট করে তাদেরকে যদি আমি যদি 1000 পার্সনকে যদি আমি যদি ইমেল করি, ওইখান থেকে মিনিমাম না হলেও আমি 100টা জব কালেক্ট করতে পারবো, 100টা জব আমি কালেক্ট করতে পারবো সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে নিয়োগ পাবো। কারণ এটা একটু হচ্ছে কি, কিন্তু কিন্তু এই জায়গায় একটা জিনিস আমি বলি, যে এই জায়গাতে আমি যদি বলি যে আপনাদেরকে, যে আমরা কিন্তু এই পরিশ্রমটা কিন্তু কেউ করি না। আমরা যদি এই পরিশ্রমটা যদি একটু কিছুদিন যদি পরিশ্রম করি, তাহলে কিন্তু আমরা কিন্তু ভালো একটা অ্যামাউন্টের কাজ পাবো। সো আপনারা যারা একটু চিন্তা ভাবনা করতেছেন যে আমরা কাজ পাই কিভাবে বা আমাদের বায়ার থাকে কিভাবে এত,
সো আমরা কিন্তু এরকম ভাবে ইনফরমেশন গুলো কালেক্ট করি। আমরা কিন্তু কাজের পিছনে ছুটি না। আমরা কিন্তু ওই একবারে একদিন বায়ারকে একবার মেসেজ করি, হয়তোবা ২-৪ দিন হয়তোবা ৫-৭ দিন এগুলো ইনফরমেশন গুলো কালেক্ট করে নেই, নিয়ে একবার ইমেল করি। ইমেল করে দেখা যায় যে ওইখান থেকে আমরা ফাইবারে নিয়ে আসি বা মার্কেট প্লেসের বাইরে কাজ করতেছি। আমাদের কিন্তু বায়ার কিন্তু যায় না, বায়ার কিন্তু আমাদের কিন্তু থাকেই। বায়ার কিন্তু আমাদের সিরিয়াল নিয়ে থাকে, আমরা বায়ারের সিরিয়াল নিয়ে থাকি না। সো মূলত এইগুলো প্রসেস যদি আপনারা যদি পার করে আসেন, দেন কাজগুলো আপনাদের কাছে পাওয়া কোনো ব্যাপারই না। আপনি যে কয়দিন সময় আছে এই কয়দিনের ভিতর যদি আপনার এই ইনফরমেশন গুলো কালেক্ট করে যদি ইমেল করেন, দেন আমার মনে হয় যে কাজের আপনাদের কাছে অভাব হবে না। কিন্তু ইমেল করতে গেলে যে কভার লেটারটা লিখতে হয়, যে টেকনিকটা আছে, সেই টেকনিকটাও আপনাকে অবলম্বন করতে হবে মূলত। সো আপনি হুম কিন্তু পোর্টফোলিও কিন্তু পোর্টফোলিও তৈরির জন্য আপনারা ব্লগ সাইট অথবা হচ্ছে মূলত উইক সাইটটা করতে পারেন। এই দুইটা সাইটে আপনি আপনার পোর্টফোলিওটা তৈরি করতে পারেন, এবং আরো একটা ওয়ে আছে যেটা হচ্ছে মূলত গুগলে, গুগল ফটোসে গিয়ে আপনি পোর্টফোলিও গুলো তৈরি করতে পারেন মূলত এই দুইটা ওয়েতে। সো আচ্ছা, ওইগুলোতে আমরা পরে যাইতেছি, দেন আমরা যে ক্লাসে আছি সেই ক্লাসটা নিয়ে আমরা আপাতত আগানোর চেষ্টা করি। ওকে ভাই, লিড জেনারেশনটা ক্লিয়ারটা আপনাকে যে করে দিব, সো আপনি যদি প্র্যাকটিসে যদি না করেন, লিড জেনারেশন কোনো কিছুই না। আমি যে ৬টা ভিডিও আছে, ৬টা ভিডিও যদি দেখেন, সো আশা করা যায় যে ক্লিয়ার হয়ে যাবেন। সো ওকে, তাহলে আমরা মূলত এখন আরেকটা কাজে যাই, যে কাজটা হচ্ছে মূলত একটু লাইভ থেকে একটু আমরা মনে করেন একটু লাইভে কাজটা করি, বা লাইভে আপনাদেরকে একটু দেখাই যে এই জায়গা থেকে আমরা বায়ার ফিল্টার করতে পারবো, লিঙ্কডইন থেকে আমরা বায়ার ফিল্টার করতে পারবো। কিন্তু হ্যাঁ, লিঙ্কডইনে বায়ার ফিল্টার করতে গেলে আরেকটা শর্ত আপনাকে মেনে হবে, যেটা মূলত হচ্ছে আপনি কিন্তু যেসব পার্সনকে টার্গেট করবেন সেসব পার্সনের কোম্পানিগুলো দেখবেন, তাদের রিসেন্টলি যে কোম্পানিতে জব করতেছে বর্তমানে, সেই কোম্পানিটাতে দেখবেন যে সেই কোম্পানিটা কি আসলে বড় না ছোট। আমরা অবশ্যই টার্গেট করব ১ থেকে ১০ এর ভিতর যেসব কোম্পানি আছে সেই কোম্পানিগুলোকে টার্গেট করব। এর বেশি বড় কিন্তু কোম্পানিকে টার্গেট করব না, কারণ ওদের তো এমপ্লয়ার সংখ্যা অনেক, তাই না? যেসব ছোট কোম্পানি তাদেরই তো এমপ্লয়ারের প্রয়োজন পড়ে, বড় কোম্পানির তো কিন্তু এমপ্লয়ারের প্রয়োজন পড়ে না অত সহজে। পড়ে কি? পড়ে না। ভার্চুয়াল। সো এই জন্য আমাদেরকে ছোট কোম্পানিকে টার্গেট করতে হবে। সো ওকে, আমরা আপাতত আরেকটা জায়গা থেকে বা আরেকটা সেক্টর থেকে আমরা বায়ার নিয়ে আসবো। ওকে, দেখা যাচ্ছে তো স্ক্রিন, তাই না? এই দেখেন, এটা কিন্তু একটা জব সেক্টর ইউনাইটেড স্টেটে, তাই না? দেখেন, এটা কিন্তু একটা জব সেক্টর, তাই না ভাইয়া? এখানে কিন্তু ইউনাইটেড স্টেটের বিভিন্ন জব কিন্তু পোস্ট হয়ে থাকে, রিমোট জব থেকে শুরু করে এ টু জেড জব কিন্তু এখানে এই সেক্টরটাতে পোস্ট হয়ে থাকে মূলত। রেগুলার পার ডে বলতে গেলে কি এখানে জব পোস্ট হয়ে থাকে। ঠিক আছে? সো এইখান থেকে আমরা কিন্তু আমাদের জবগুলাকে কিন্তু এখান থেকেও কিন্তু আমরা কিন্তু জব কিন্তু খুঁজে বের করতে পারবো, আমাদের নিজস্ব জব। ঠিক আছে? কিন্তু মূলত ওই একটা জিনিসই যে পোর্টফোলিওটা লাগে আমাদের কাজের এক্সপেরিয়েন্সের। সব জায়গায় পোর্টফোলিওটাই আমাকে বলে। সো ওকে, এখানে কিন্তু আমাকে বলা হচ্ছে যে জব টাইটেল, তাই না? জব টাইটেল বা কিওয়ার্ড অর কোম্পানি, যে কোনো কোম্পানির নাম দিয়ে আমরা সার্চ করতে পারবো, জব টাইটেল দিয়েও আমরা এখান থেকে সার্চ করতে পারবো। এখান থেকে কিন্তু মূলত আমরা বায়ারকে ফাইন্ড আউট করব। ঠিক আছে? বায়ারকে ফাইন্ড আউট করব কিভাবে? বিভিন্ন কোম্পানির নাম আসবে, সেখান থেকে আমরা বায়ারকে আমাদের ফাইন্ড আউট করব। সো ওকে, আমি যদি এখানে যদি দিই, আচ্ছা লিড জেনারেশন যদি দিই,
আচ্ছা, লিড জেনারেশন নিয়ে কিন্তু জব আছে, আছে না এখানে? আপনার কিন্তু লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, এ টু জেড জব এখানে পোস্ট হয়ে থাকে, তাই না? সো আচ্ছা, এখানে এখন আপনি আপনার সিটি অনুযায়ীও আপনি কিন্তু ভাগ করে নিতে পারবেন। এখানে ইউএসএ আমি দিয়ে রাখলাম, আমি ইউএসএ জব করব, তাই না? আচ্ছা দেখেন, এখানে কিন্তু জব আসছে, অনেকগুলো জব আসছে, তাই না? এখানে কিন্তু জবের অনেক জব চলে আসছে। সো আমি এখান থেকে যেগুলো হচ্ছে রিসেন্টলি পোস্ট হয়েছে, সো আমি এখানে কি জব খুঁজতেছি? রিমোট জব বা টেম্পোরারি রিমোট জব, বা আমি রিমোট জব খুঁজতেছি। আমার জব টাইপ বা এখানে ডেট পোস্ট কবে হয়েছে, 24 আওয়ার্স। আমি এটা সিলেক্ট করে নিলাম, 24 আওয়ার্সের ভিতর যেসব জব পোস্ট হয়েছে সেই সব জব আমার প্রয়োজন, তাই না? এবং জব টাইপ কিরকম হবে আপনার, এটা ফুল টাইম, পার্ট টাইম, কিরকম জব নেবেন আপনি, তাই না? সো আমি এগুলো সবগুলো রেখে দিচ্ছি যে আপনারা আপনাদের মতো করে ফিল্টার করে নেবেন। সো দেখেন, ফার্স্টে বলে এখানে একটা কিন্তু জব চলে আসছে। ওকে, আমি এই জবটাতে চলে যাব। সো দেখেন, এখানে লিড প্রসেসর বা এখানে কি বলছে মূলত, এদের কাজগুলো আসলে কি ধরনের, আমি লিঙ্কটা দিই, আপনারা একটু বলবেন আমাকে। সো দেন আমি পরবর্তীতে আমি চাইতেছি এটাতে, এটাতে কি ধরনের জব বা কি ধরনের লোককে চাইছে মূলত। আচ্ছা দেখেন, আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম, এই লিঙ্কটা আপনারা একটু দেখেন, দেখে আমাকে একটু বুঝাই দেন যে আপনাদের আসলে এক্সপিরিয়েন্সটা আছে। ওকে, আপনারা একটু এটা পড়বেন, পড়ে আমাকে বলবেন যে এই পার্সন গুলো এই ধরনের পার্সনদের চাচ্ছে, বা এইরকম এইরকম নলেজের পার্সনকে চাচ্ছে। কারণ এটাতে কিন্তু মূলত একটা দেখা যায় যে একটা কোম্পানির যে ধরনের পার্সনের প্রয়োজন, সেই ধরনের পার্সনকে সে চাচ্ছে। স্টাডি করতেছেন ভাইয়া? জি বলেন। জি। হুম। আচ্ছা, এখান থেকে আমরা মূলত কিছু লিড সংগ্রহ করবো। লিড সংগ্রহ করব বলতে, আপনি আগে আপনার মতো স্টাডি করে নেন। আমি কিন্তু স্টাডি করার জন্য আপনাকে জবটা দিছি। আগে স্টাডি করে নেন, আমি কিন্তু বুঝাই দিব। এখান থেকেও আমি আমার জব খুঁজে বের করতে পারবো, আমার ফিল্টার করে জব খুঁজে বের করতে পারবো, টার্গেটেড পার্সনদের চাই, তাই না? আমি কিন্তু জব খুঁজতেছি আমার আমার স্কিল রিলেটেড। যেমন হচ্ছে বাংলাদেশে বিডি জবস আছে, দেখছেন? বিডি জবস, বিডি জবসে যেরকম জব পোস্ট হয়ে থাকে সেরকম হচ্ছে আইএনএটি এটাতেও হচ্ছে আপনার জব পোস্ট হয়ে থাকে। বিভিন্ন কোম্পানি তাদের জব পোস্ট করে থাকে, তাদের নিয়োগ দেয়, রিমোট জব হোক বা টেম্পোরারি জব হোক, বিভিন্ন কোয়ালিটি ভাবে এখানে জব পোস্ট করে থাকে। ভাই ফাইবারের মতো এখান থেকে আপনি কাজ করতে পারেন, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের একটা সাইট। না, এখান থেকে আপনি কোম্পানিতে যাই জব করতে পারবেন ভাই। আপনি বিডি জবস এর ভিতরে কি জব করতে পারেন? বিডি জবস থেকে কিন্তু সিভি ড্রপ করতে পারবেন, এখান থেকে কিন্তু আপনাকে নিয়োগ দেখে নিয়োগ দেওয়া হয়, কিন্তু কোম্পানিতে নিয়ে যা কিন্তু জব করা হয়। ঠিক আছে? তো এটাও মনে করেন একটা জব পোস্ট করে থাকে এই সাইটটাতে। সো আপনাকে এটা জব পোস্ট করতে দেওয়া হয়েছে যে এটা আপনি স্টাডি করেন যে। জি। হ্যাঁ, জব ডিরেক্টর আসলে কি চাচ্ছে বলেন। কি ধরনের পার্সনকে খুঁজতেছে, বা কি ধরনের পার্সন চাচ্ছে, বা কি ধরনের কোয়ালিফিকেশন থাকতে হবে বলেন।
বলেন। ওকে, তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে যে ভিডিও মেকার, এক কথায় বলতে গেলে যে ভিডিও মেকার, তাই না? ভিডিও মেকার বা আপনি একজন হুম, হুম, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি বুঝতে পারছি এখন বিষয়টা। এখন হচ্ছে মূলত এই কোম্পানিতে জব পোস্ট করছে, তাই না? এখন এদের জবে এরা কি কি কোয়ালিফিকেশন চাইছে একটা পার্সনে, সেটা তো আমরা জেনে গেলাম, তাই না? সেটা তো জেনে গেলাম যে আমার কোয়ালিফিকেশন, এখন আমি এখন দেখব যে আমার কোয়ালিফিকেশন এটাতে আছে কিনা বা আমি এটাতে এক্সপার্ট কিনা, তাই না? সো হ্যাঁ, আমি সাপোজ ধরলাম আমি এই জবটা পারবো, আমি কনফিডেন্স আমি এই জবটা পারবো বা আমি এই জবটা করতে পারবো। সো এখন এই পার্সনকে তখন এই জবে তো আমাকে অ্যাপ্লাই করতে হবে, তাই না? সো জবে আমরা এখানে অ্যাপ্লাই করব না, আমরা কি করব, যে দেখেন এখানে একটা কোম্পানির নাম আছে, দেখতে পাচ্ছেন? টাইটেলের নিচে একটা কোম্পানির একটা নাম থাকে, দেখতে পাচ্ছেন? এখান থেকে কোম্পানির নামটাকে আমি কোম্পানিতে আমি চলে যাব, এই কোম্পানিতে। সো দেখেন এই কোম্পানির পুরো হিস্ট্রিটা এখানে চলে আসছে, তাই না? সো এটা কিন্তু একটা কোম্পানি, এটা হচ্ছে কি এই কোম্পানির সিও না, সিও অফ এই কোম্পানির, তাই না? মান্থলি রেনিভিউ এত, ইন্ডাস্ট্রি হেলথ কেয়ার। সো এখন এখানে যে পার্সনটা চলে আসছে, অনেক জায়গায় থাকতে পারে, আবার অনেক জায়গায় নাও থাকতে পারে, যে কোম্পানির নাম কিন্তু থাকতে পারে আবার নাও পারে কিন্তু, তাই না? সো আমরা যদি আরো একটাতে যাই, সো ওকে, আমি আরো একটা কোম্পানি দেখলাম, এখানে কিন্তু আমি কিন্তু কোম্পানির নামটা কিন্তু খুঁজে বের করতেছি, কারণ এই কোম্পানি তাদের হচ্ছে জব লোক নিয়োগ দিবে, তাই না? সো দেখেন এই যে এই পার্সন হচ্ছে এই কোম্পানির সিইও। আচ্ছা, এখন যদি আমি এই কোম্পানির পার্সনটাকে তো পেয়ে গেলাম, তাই না? এই কোম্পানির পার্সন দিয়ে এই কোম্পানির পার্সনকে আমি খুঁজে বের করব মূলত। এখন দেখেন কোম্পানিটার নাম হচ্ছে, এটা তো খুঁজে বের করে আমরা পারবো পারবো না? এই যে দেখেন, আ- এই যে নেম টু ইমেলে যাওয়ার কোনো প্রয়োজন না, আমি আর লিঙ্কডইন প্রোফাইলটা সরাসরি পেয়ে গেছি, তাই না? সো এখন আমি এই পার্সনের ইমেলটাকে কালেক্ট করব, এই পার্সনের ইমেলটাকে কালেক্ট করব, তাই না? এখন দেখেন আমি কিন্তু লিঙ্কডইনে চলে গেছি, তাই না ভাই? লিঙ্কডইনে যাওয়ার পর কিন্তু এই কোম্পানির সিইও, এ একজন কিন্তু কোম্পানির সিইও, তাই না? আমি কিন্তু সিইও কে পেয়ে গেছি। এখন ওই যে কোয়ালিফিকেশন, আমি যে জব লেটার যে কোয়ালিফিকেশনটা দেখলাম, তাই না? ওই কোয়ালিফিকেশন অনুযায়ী যদি একটা কভার লেটার লিখি, বেশি না ৩০০ ওয়ার্ডের ভিতরে একটা কভার লেটার লিখে তাকে যদি আমি যদি মেল করি, সেখান থেকেও কিন্তু আমার কিন্তু একটা জব পাওয়ার সম্ভাবনাটা অনেক থাকে, থাকে না? হ্যাঁ, হ্যাঁ, এই ওয়েতেও কিন্তু আমি কিন্তু আমার জবগুলা কিন্তু খুঁজতে পারবো, যেহেতু আমরা লিড জেনারেশন কাজ পারি। সো আমরা একটু টেকনিক খাটাইলেই কিন্তু আমরা কিন্তু আমাদের সার্ভিসগুলো কিন্তু সেল করতে পারবো সব দিকে। সো এই ওয়েটা যদি আপনারা যদি অবলম্বন করেন, আমার আশা করা যায় যে এই টেকনিকটা যদি সবাই যদি ফলো করে, আমার মনে হয় যে এই এই জায়গাতে আপনার যে 17 জন বা 20 জন আছেন, 20 জনই আপনারা জব পাবেন। বেশি দিন না, অনলি 7টা দিন আপনি তাদেরকে ইমেল করেন। 7 দিন, 7 দিন নিজের পরিশ্রমে নিজের যোগ্যতা অনুযায়ী আপনি তাদেরকে মেল করেন। কিন্তু বাই দ্য ওয়ে, আপনারা কিভাবে কভার লেটারটা লিখবেন, তাই না? তো এখন যদি কভার লেটারে আসি, সো কভার লেটারটা আমি আজকে আপনাদেরকে শিখাবো না। কভার লেটারটা কিভাবে লিখবেন,
এটা আপনাদের নিজের যোগ্যতা অনুসারে লিখে সুন্দরভাবে নোট করে নিয়ে আসবেন। আগামীকালকে ক্লাসে আমি আসবো, 1 ঘন্টা আপনাদের এই কভার লেটারটাই দেখবো, দেন কভার লেটারে আইডিয়া দিয়ে আমি ক্লাস থেকে লিড নিব। কারণ আপনাদের তো এক্সপিরিয়েন্স, কারণ সবকিছু আপনাদের তো তুলেই দিব না, কিছু কিছু আপনাদেরকে নিয়ে আসতে হবে, যেটাতে যেন আমি স্যাটিসফাই হয়ে যেন আরো কিছু দিতে পারি আমি। সো দেখেন এইখানে কিন্তু ডাটা এন্ট্রিরও জব আছে, ডাটা এন্ট্রিরও কিন্তু জব আছে, ডাটা এন্ট্রি আছে, ডাটা অ্যানালাইস আছে, ডাটা এন্ট্রি হোম আছে। সো আপনি যে ধরনের জব করবেন সেই ধরনের জব আপনি এখান থেকে সার্চ করে খুঁজে বের করতে পারবেন। এটা কিন্তু আপনাদের ওয়ে, আমার কিন্তু না। আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি কোন পলিসিতে আপনি টার্গেট করবেন। আপনাকে পলিসি খুঁজে বের করতে হবে, পলিসি খুঁজে বের করে করে তাদেরকে আপনাকে টার্গেট করতে হবে। যেহেতু এখন এখানে কিন্তু আমি কোম্পানির নামটা কিন্তু বের করতে সক্ষম হচ্ছি, তাই না? কোম্পানির সিও কে কিন্তু বের করা সক্ষম হয়েছে। আমি যদি একটা কোম্পানির নাম পাই, ওই কোম্পানির এমপ্লয়ার কিন্তু খুঁজে বের করা আমার কাছে কোনো ব্যাপার না, ব্যাপার আমার। তাহলে এই ওয়েগুলো যদি আপনারা যদি ফলো করেন, আমার মনে হয় না যে আপনারা জব পাবেন না। দেখেন এই কোম্পানিতে কিন্তু সিওর কোনো ইনফরমেশন নাই, তাই বলে কি এই কোম্পানিটাকে আমি বাদ দিব? কখনো বাদ দেব না। কোম্পানির নামটা দিয়ে আমি গুগলে সার্চ করব, কোম্পানির নামটা দিয়ে আমি গুগলে সার্চ করে ফেলব। সরাসরি গুগলে যাব, সার্চ অপশনে যাব, সিও অফ হোক বা সি লেভেল পার্সন হোক বা কোম্পানির যে কোনো পার্সন হোক বা কোম্পানির ইমেল অ্যাড্রেসে হোক, সেই পার্সনকে আমরা সার্চ করব। এটা ভাইস প্রেসিডেন্টকেও আমরা মেল করতে পারি, তাই না? যে তাহলে তখন সে মনে করবে যে আমার কোম্পানিতে অবশ্যই তো নিয়োগ হবে, তখন সে তার ডিসকাস করবে যে আমাকে একজন সিভি পাঠাইছে, এইভাবে অফার করছে। আর একটা মানুষের কিন্তু চরিত্র ফুটে উঠবে বা আপনার যে এক্সপিরিয়েন্স আছে সেটা কিন্তু মূলত কভার লেটারে কিন্তু ফুটে উঠবে। একটা মানুষ কিরকম তার কিন্তু পোশাক আশাক দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে পার্সনটা এরকম, এই পার্সনটা এরকম, তাই না? সো আমরা কিন্তু সমাজে কিন্তু এটাই কিন্তু নির্ধারণ করি যে মানুষের পোশাক বা মানুষের চালচলনে কিন্তু আমরা নির্ধারণ করি যে মানুষটা কেমন। সো সেই রকম। জি, জি ভাইয়া, প্রফেশনালটা টাইপের আপনাকে যদি আমি যদি স্যাম্পল যদি একটু ভাবে বলে দিই, যে আচ্ছা আমরা যদি প্রথমে ফার্স্ট অফ অল পার্সনকে যদি হিট করি যে আপনার জব, আপনি একটা জব পোস্ট করছেন, আপনি কোন সেক্টর থেকে তার জবটা পাইছেন, তাই না? যে হাই দিয়ে শুরু করবেন, হাই, এবং দেন তার নামটা উল্লেখ করবেন ফার্স্ট অফ অল, ঠিক আছে? নামটা উল্লেখ করবেন, নামটা উল্লেখ করার পরে তারপরে দেন তারপরে আপনি শুরু করে দিলেন যে তার জব আপনি পোস্ট করে দেখছেন এবং আপনার এই রিলেটেড, এবং একটা জিনিস মাথায় রাখবেন, তিনটা ভাগ করবেন ওই জায়গায়। প্রথমত যে সেই জবটা পোস্ট করছে এবং জবটা আপনি দেখছেন, তাই না? এবং জবটা দেখছেন আপনার এই লেভেলের কোয়ালিফিকেশন আছে, ঠিক আছে? সো দেন আপনাকে আস্ক করা হয়েছে, যদি বলে যে আপনার কোয়ালিফিকেশন কি কি, দেন তারপর আপনি মাঝের অংশটাতে লিখবেন যে আপনার এই ধরনের কোয়ালিফিকেশন আছে, দেন আপনি এই কাজের জন্য একজন এক্সপার্ট পারসন, ঠিক আছে? এক্সপার্ট লেভেল পারসন, এবং লাস্টে দিয়ে দিবেন যে আই এম ওয়েটিং ফর ইউর পজিটিভ রিপ্লাই, বা আই এম ওয়েটিং ফর ইউ, এরকম ভাবে কোনো কিছু একটা দিবেন। মাঝে লাস্টের দিকে এমন একটা জিনিস দিবেন যেটাতে যেন ও যেন আপনাকে ওয়েটিং এ আছেন, ওয়েটিং আপনাকে যেন একটা রিপ্লাই দেয়। সো আপনাকে এমন ভাবে একটা মেসেজটা বা টাইয়াটা সাজাইতে হবে কভার লেটারটা, যেটার মাধ্যমে বায়ার যেন দেখেই যেন আপনাকে, হয় সে যদি বলে যে আমাদের ভ্যাকেন্সি ফুল হয়ে গেছে, না হলে বলবে যে আমরা হচ্ছে সামনের মাসে নিয়োগ করব, না হলে কিছুদিন ওয়েট করুন, প্রসেসে চলতেছে, ঠিক আছে? হয়তো আপনাকে বলবে যে আপনার রিয়া দেন, এই ধরনের কথাই বলবে, দেন আদার্স কিন্তু কোনো কিছুই বলবে না। আপনাকে এইভাবে কভার লেটার, আপনাকে একজন প্রফেশনাল কভার লেটার লিখতে হবে, প্রফেশনাল। এই না যে আপনাকে এই রকম না যে আপনি, আপনার বাড়ি এই জায়গায়, আপনার বাবা মা এটা করে, আপনি এটা করে আসছেন, দেন তারপরে আপনার 14 ইয়ারের এক্সপিরিয়েন্স আছে, 20 ইয়ারের এক্সপিরিয়েন্স আছে, আপনার ভাই এই কাজ করে শিখাইছে, এটা এইভাবে শিখছে, বাইরে ওইভাবে বলার কোনো প্রয়োজন নাই। বাহ। পোর্টফোলিওটা যখন বায়ার আপনাকে নক করবে, দেন তখন আপনাকে অবশ্যই পোর্টফোলিওটা দিতে হবে। ওই কাজের একটা তো প্রুফ দিতে হবে, দিতে হবে না? তো যার জন্য আপনারা উইক্স সাইটের উপর একটু ফলো করেন, উইক্সে আপনারা পোর্টফোলিও তৈরি করেন, বা ফ্রিতে আছে ব্লক সাইটে আপনারা পোর্টফোলিও তৈরি করে নেন। আপনাদের যে রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড পোর্টফোলিও এখানে তৈরি করে দিবেন। আমার মনে হয় যে সবচেয়ে পরিমাণ বেস্ট হবে। সো একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার পোর্টফোলিও মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ নিয়ে আসতে গেলে অবশ্যই আপনাকে পোর্টফোলিও দেখাইতে হবে কাজে। সো এই পোর্টফোলিও দেখানোর জন্য আপনাকে পোর্টফোলিও রেডি করে রাখতে হবে, কিন্তু এমন কিছু কাজে আপনার পোর্টফোলিও নাই কিন্তু জবে অ্যাপ্লাই করছে, এই ধরনের যেন কোনো কিছু যেন না হয়। হ্যাঁ, জি
জি, এখন আপনাকে যদি বলি যে যে ভাইয়া আপনি হচ্ছে যেরকম টার্গেট করে যাচ্ছেন, আমার মনে হয় যে এইভাবে টার্গেট আপনি করে যান। এক্ষেত্রে আপনি মার্কেট পেজের বাইরে দেন। কারণ মার্কেট পেজের বাইরে থেকে যখন একটা ক্লায়েন্টকে নিয়ে আসবেন তখন ওরা অনেক ভালো পরিমাণে অ্যামাউন্ট দেয়। তারা ওই যে $5, $10, $20 এর কাজ করায় না। ঠিক আছে? আর আমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখি যে আমরা কিন্তু সবাই কিন্তু মার্কেট পেজের উপর হা করে থাকি। আরে মার্কেট পেজের উপর হা করে না থেকে একটু মার্কেট পেজের বাইরে একটু হাওয়া খাইতে দেয়। মার্কেট পেজের বাইরে একটু হাওয়া খান। কারণ মার্কেট পেজের বাইরে সবকিছু থাকে, মার্কেট পেজের বাইরেই তো ওরা ক্লায়েন্ট, তাই না? বা বায়ার, ওরাই তো ফাইবারে আসে। ওদেরকে টার্গেট করেন আপনি, ওদেরকেই টার্গেট করেন আপনি। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করা হয়? এটা তো মনে হয় জানেন যে প্রোডাক্ট সেল, প্রোডাক্ট সেল মূলত কিভাবে করে, তাই না? প্রোডাক্ট সেল মূলত কিভাবে করে এটা কেউ জানেন? প্রোডাক্ট সেল মূলত যে অনলাইনে প্রোডাক্ট সেল কিভাবে করে, ওই যে ইমেল করতেই থাকে। 1 লক্ষ পার্সন ইমেল করলো, 1 লক্ষ পার্সনের ভিতর তো 10 জন তো মেল প্রোডাক্ট কিনবে আমার, তাই না? 10 জন আমার প্রোডাক্টটা কিনবে না? ওই 10 জন পার্সনের কাছে কিন্তু আমার প্রোডাক্ট সেল করে কিন্তু আমি কিন্তু অনেক টাকা আমি কিন্তু যে কমিশন পাবো ওটাই কিন্তু অনেক হয়ে যায়। এটাই মূলত টার্গেট করতে হবে আপনাকে, যে আপনি ওই 1000 পার্সনকে মেল কষ্ট করে কালেক্ট করলাম, মেল কষ্ট করে কালেক্ট করেই কিন্তু যে আমার এটা কিন্তু থেমে থাকলাম না, ওইখান থেকে যদি আমার একটা যদি বায়ার আসে আমার জন্য অনেক বেশি। কারণ ওই 1000-এর জায়গায় আপনার একটা বায়ার যদি আসে আপনার কষ্ট কিন্তু লাঘব হয়ে যাবে, তাই না? সো আচ্ছা ভাইয়া, বেস, আপনাকে এখন বলি, আপনি বেস আরো 6 বছরেও আপনি বেসটা তৈরি করতে পারবেন না। কেন পারবেন না জানেন? আপনার লাইফ এক্সপিরিয়েন্স নাই। কন্টিনিউ করবো না, ব্রেক দিয়ে দিব। 4টা বাজে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি যদি একটা বা দুইটা কাজ করে, 9:07, আপনি যদি একটা বা দুইটা প্রজেক্ট করতে পারেন, ঠিক আছে, তাহলে দেন আপনার কাছে কোনো কিছু হবে না। আমার লাইফে যদি আপনাকে যদি আমি ফার্স্ট বলি, যে তালের ভাই আছে তাই না? সো দেন আমি কিন্তু ফার্স্ট একটা কাজ পাই $5। তখন কিন্তু তাজনুর ভাই, আপনাদের আরিফ স্যার, আমরা কিন্তু সবাই এক জায়গাতেই ছিলাম। তখন কিন্তু আমি কিন্তু $5 একটা কাজ পাই, দেন কাজটা আমি তাজনুর ভাইয়ের কাছ থেকে হেল্প নেই। হেল্প নেওয়ার পরে দেন তখন থেকে শুরু ওই একটা কাজে যে আমার কিন্তু মনে করেন যে ফার্স্ট এক্সপিরিয়েন্স। দেন তারপর আস্তে 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 ডেভেলপ করতে করতে এখন অনেক দূরে চলে আসছি। দেন আপনাকে যখন একটা কাজ যখন আপনি লাইভে করবেন তখন বুঝতে পারবেন ওই বায়ারটা কি চায়, ওই বায়ারটা কি চায়। এখন কিন্তু আমাদের কিন্তু কভার লেটার করতে কিন্তু কোনো সমস্যা হয় না। কেন সমস্যা হয় না? যে আমরা কিন্তু একবার দেখলে বুঝতে পারি যে এটাকে এইভাবে লিখলে আমি এই জবটা পাবো। আর আমরা কিন্তু ওই ফাও কথা লিখি না। যেরকম ওই যে আপনাকে বললাম যখন ইমেল করতে যাবেন যে আপনি এই কোম্পানিতে চাকরি করছেন, সেই কোম্পানিতে চাকরি করছেন, আপনার বাড়ি এই যে, এগুলো বলার কোনো প্রয়োজন নাই আর এগুলো বলবেনও না। সো কাইন্ডলি আপনি ওনার কাজটা কিভাবে করবেন, ওনাকে কিভাবে ইমপ্রেস করবেন, এই কথাগুলো উল্লেখ করতে হবে। ঠিক আছে? সো দেখেন, একটা মার্কেটিং পার্সনের কথা বলি, যখন আমরা একটা দোকানে যখন প্রোডাক্ট কিনতে বা একটা মার্কেটিং পার্সনের কথা বলি, সে কিন্তু একটা, আচ্ছা এক মিনিট, যখন একটা মার্কেটিং পার্সনের কথা বলি, যে একটা মার্কেটিং পার্সন যখন একটা প্রোডাক্ট যখন সেল করতে যায়, সে কিন্তু একটা যে প্রোডাক্টটা কিনবে তাকে কিন্তু খুব সুন্দরভাবে বোঝায়, এই প্রোডাক্টটা স্যার এরকম আছে, এই প্রোডাক্টটা এরকম ভাবে কিন্তু বুঝায় কিন্তু প্রোডাক্টটা কিন্তু সেল করে চলে আসে, আসে না? হ্যালো? তো সেরকম ভাবে আপনাকে এমন ভাবে লিখে আসতে হবে যে আপনি পৃথিবীর ভিতরে একটা পার্সন, যে আপনি সর্বোচ্চ সেরা তাকে সার্ভিসটা দিতে পারবেন। সো আপনাকে যেন সে ট্রাস্ট করে, এবং আপনি যে কথাগুলো লিখছেন সেই কথার মাধ্যমে যেন,
সো এটা হচ্ছে মূলত হচ্ছে আপনার টেকনিক বা আইডিয়া। আপনার যত আইডিয়াটা বের করতে পারবেন আপনার সার্ভিসটা তত আপনি সেল করতে পারবেন। মার্কেট প্লেসে কয়টা আজকে কাজ আছে কালকে নাই, ঠিক আছে? কিন্তু মার্কেট প্লেস থেকে যদি এই টেকনিকটা নিয়ে যদি চলেন আপনি আজীবন কাজ করতে পারবেন, আপনি ইনকামও ভালো করতে পারবেন। তাই শুনেন, মার্কেট প্লেসে ডিরেক্ট নক করা বা মার্কেট প্লেসে আপনাকে ডিরেক্ট নক করা, এটা করার অনেক কারণ আছে বা ওয়ে গুলো আছে। এই ওয়ে গুলো নিয়েও আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব, কারণ বাই দা ওয়ে একদিনে তো আর সবকিছু দিতে পারতেছি না। তারপর চেষ্টা করতেছি যে একদিনে সবকিছু দেওয়ার, যে একদিনে তো সবকিছু দেওয়া যায় না, চেষ্টা করতেছি যে বেস্টটুকু দেওয়ার। ভাই এখন না, এখন শুনেন, মার্কেট প্লেসে ফাইট করার মতো এখন বলতে গেলে যে যেটা আমি আপনাকে বলি যে এখন মার্কেট প্লেসের বাইরে বা মার্কেট প্লেসে ফাইট করার মতো আপনি এমন একটা পর্যায়ে চলে আসছে যে ব্যাচ গুলো সব শেষ শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেন তাজমুল ভাই ঢাকায় চলে যাচ্ছে, এবং ঢাকায় চলে যাচ্ছে ভাই একটু কিছুদিন ব্যস্ত, এবং পুরো ডিজিটাল মার্কেটিংটা কন্ট্রোল করতে হচ্ছে। বলতে গেলে যে পুরো জব প্লেসমেন্টে বা সম্পূর্ণ ফাইলগুলো সাবমিট করতে হচ্ছে, বলতে গেলে যে অডিটের উপরে আছি। সো আমি কিন্তু ক্লাসটা শেষ হয়েছে আমার, ক্লাসটা শেষ করেও কিন্তু আমি উঠতে পারি নাই, যে আমি কিন্তু কাজ করতেছি। আপনাদের এটা শেষ হইলেও আপনাদের ক্লাসে যদি না আসতে পারতাম, না আসতাম, তাহলে অফিসের কাজই করতাম বসে থেকে। মনে করেন এমন একটা অবস্থা হয়ে গেছে যে প্রত্যেকটা ব্যাচে আপনি 1 ঘন্টা করে যান, 1 ঘন্টা করে হইলেও তাদেরকে আপনি ক্লাসটা নেন, 1 ঘন্টা করে হইলেও। কারণ 1 ঘন্টা করে যদি রেগুলার যদি এরকম ভাবে প্রত্যেকটা ব্যাচে যদি যাই, তো এমন একটা পর্যায়ে আছে যে আমার ব্যাচ শেষ হয়ে গেছে, তারপরেও তো আমি চাপের ভিতরে আছি। আমার তো মনে করেন বৈশা রাখে নাই। এখন মূলত একটা পুরাটা চাপের ভিতরে রাখছে। এখন মূলত দেখা যাচ্ছে যে আপনাদের ভালো কিছু যে যেসব ব্যাচ গুলোতে ট্রেনার চেঞ্জ হয়ে গেছে, সেই সব ব্যাচ গুলোতে সবচেয়ে পরিমাণ আমাকে করতে হচ্ছে যে এই ব্যাচ গুলোতে আপনি একটু ক্লাস নেন, 2 দিন 3 দিন একটু ক্লাস নেন। তো মূলত এমন একটা হয়ে গেছে যে কার ব্যাচে যাবো, মনে করেন শিডিউল, সকালের শিডিউল বিকালের শিডিউল আছে, মূলত আছে। একটা চাপের উপর দিয়ে আমারও চলতেছে। সো এই অবস্থা আমি মনে করলাম যে আমার কোর্সটা শেষ, একটু রিল্যাক্স মোডে, কই রিল্যাক্স, কোনো রিল্যাক্স নাই।